ওকে, আমরা দেখো লাস্ট ক্লাসে কি করেছিলাম একটু আলোচনা করি। যারা রেগুলার ক্লাস করেছিল তারা হয়তো মোটামুটি ক্লাসটা বুঝতে পারবে, আর যারা একটু ডিসকন্টিনিউ, মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায়, তাদের জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ তোমাদের জন্য প্রবলেম না হয়, আর সেটা আমরা চেষ্টা করব। আর যেখানে বুঝবো না একটু আমাদের মতো করে আমাকে জিজ্ঞেস করবো, তাহলে আমরা জিজ্ঞেস চেষ্টা করবো। ওকে, দেখো আমরা যে চ্যাপ্টারে ছিলাম সেই চ্যাপ্টার নাম কি ছিল? জ্যামিতিক। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার ওই যে আপনি যে ওই যে বীক্ষণ যন্ত্র বলছিলেন, এটা দিয়ে কি ওই যে কাছের বস্তু আর দূরের বস্তু দুইটাই কি দেখা যাবে তাকে না বীক্ষণ না না, আমরা অনুবীক্ষণ যন্ত্র একটা কাজ আর দূরবীক্ষণ যন্ত্র আর একটা কাজ, দুটা দুই রকম জিনিস, দুটো একটা একটা উল্টা শব্দ। আমরা যাবো, আমি আজকে ওইটা পড়াবো। তারপর তোমার কোশ্চেন গুলো একটু মনে রাখো, আমরা আমাদের টপিকের মধ্যে ঢুকি, তারপরে আস্তে আস্তে কোশ্চেন করার চেষ্টা করো। আলটিমেটলি তোমার কোশ্চেনের অ্যান্সার, মোস্ট অফ দ্য অ্যান্সার পেয়ে যাবে আশা করি। ওকে, আচ্ছা দেখো আমরা শেষের দিন মানে লাস্ট ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হলো একটা সরল অনুবীক্ষণ যন্ত্র। এই সরল অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা কিভাবে তার বিবর্ধন বের করতে পারি, সে বিবর্ধন m = 1 + b / f, এইটা আমরা লাস্ট বের করেছিলাম। এবং আমরা বলেছিলাম যে এই সরল অনুবীক্ষণ যন্ত্রের যে ফর্মুলা তৈরি করেছিলাম, এবং এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি এইটাই লাগবে যে m = 1 + b / f। স্যার এফটা হচ্ছে কোনো বস্তুর বিবর্ধন, যে কোন একটি ছোট বস্তুকে কতটুকু বড় করে দেখতে পারবো, এটাকে বলা বিবর্ধন। ম্যাগনিফাইং করা, অ্যাম্পলিফাই করা, ছোট্ট একটা জিনিসকে বড় করে দেখা। আমরা অনুবীক্ষণ যন্ত্রকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা সরল অনুবীক্ষণ যন্ত্র, একটা আজকে পড়াবো সেটা হলো জটিল অথবা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। এখন দেখো এই সরল অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কোন একটি ক্ষুদ্র বস্তুকে ছোট করে মানে ছোট একটা বস্তুকে বড় করে দেখা, এই যে তার মধ্যে বিবর্তন। তাহলে বিবর্তন আমি যদি বলি, আচ্ছা আলবি বলো তো, একজন আলবি বলো বিবর্তন কি বলো তো একটু। বিবর্তন আলবি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ বলো তো বিবর্তন কাকে বলে? স্যার পারবো না স্যার। ওকে তো অবি, ওকে জি নো স্যার। প্রবলেম। বলো তো আবার বিবর্তন কি জিনিস? স্যার বিম্বের দৈর্ঘ্যকে যদি আমরা বস্তু দৈর্ঘ্যকে দিয়ে ভাগ করি যে অনুপাতটা পাবো সেটাই হচ্ছে বিবর্ধন। ভেরি গুড। তার মানে একটা অনুপাত কিন্তু দেখো, যে কোনো বস্তুর যে বিম্ব তৈরি হবে সেই বিম্বকে যদি বস্তু দ্বারা ভাগ করি, এখন বিম্ব বস্তু মানে কি, দূরত্ব নিলে দুটোই দূরত্ব, উচ্চতা নিলে দুটোই দূরত্ব উচ্চতা, আবার কোণ নিলে পারে দুটোই কোণ। আমরা তিন ভাগে ভাগ করেছিলাম বিবর্তনটাকে। যাই হোক, আমরা সিম্পল ভাবে চিন্তা করি যে কোন একটি বিম্বের উচ্চতা অথবা বিম্বের দৈর্ঘ্যকে বস্তুর উচ্চতা অথবা বস্তুর দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে যে অনুপাতটা পাবো, অ্যাকচুয়ালি ওই অনুপাতটা ছিল বিবর্তন। তাহলে একটা সরল অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যে বিবর্তন পাবো, সেই বিবর্তন বের করেছিলাম m = 1 + b/f। বিটা হচ্ছে ওই বস্তুর আলোকবিন্দু থেকে, ওই লেন্সের আলোকবিন্দু থেকে বিম্বের দূরত্ব, আর এফটা তো ওই লেন্সের, যে লেন্সটা ব্যবহার করবো সেই লেন্সের প্রকার দূরত্ব। এইটা হচ্ছে আমার লাস্ট ক্লাস করেছিলাম। আজকে যে ক্লাসটা হবে, বলো বলো। স্যার লাস্ট ক্লাসে স্যার m = স্যার 1 - v/f ছিল স্যার। 1 মাইনাস ছিল স্যার, আর বাকি দুইটা সূত্রের ক্ষেত্রে স্যার প্লাস ছিল। আচ্ছা, ওইখানে কখন প্লাস হয় কখন মাইনাস হয় আমরা একটু বলি। বিম্বটা যদি অবাস্তব হয় তখন সেখানে মাইনাস হবে। বিম্বটা যদি বাস্তব হয় তখন সেটা প্লাস হবে। এই প্লাস এবং মাইনাস এর পার্থক্য হলো বিম্বটা তৈরি হচ্ছে কি বাস্তব আর অবাস্তব। আমরা এখন যেটা করবো, দেখো কখনো প্লাস আসবে কখনো মাইনাস আসবে, কখন মাইনাস কখন প্লাস আসবে, আজকে সেই জিনিসগুলো ডিফাইন করে দিব। দেখো আজকে একটু যে ক্লাসটা নেব সেই ক্লাসটা একটু একটু অন্য মাত্রায় একটু ডিফারেন্ট ভাবে নেব। আজকের মেইন যে টপিক সেই টপিকটা হবে দেখো জটিল অথবা সবাই দেখো জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। এই সরল অনুবীক্ষণ যন্ত্র মোটামুটি আগে শেষ হলো। আমরা দেখো চিন্তা করবো জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, অ্যাকচুয়ালি এই যন্ত্রটা কি? এই যন্ত্র হলো পৃথিবীতে এমন কিছু ক্ষুদ্র বস্তু আছে যে ক্ষুদ্র বস্তুগুলোকে
সাধারণত আমরা সরল অনুবীক্ষণ যন্ত্র দ্বারাও ঠিক করে দেখতে পাই না। ঠিক ওই সকল বস্তুগুলোকে সুন্দরভাবে দেখার জন্য আরো পাওয়ারফুল এক ধরনের অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। সেই অনুবীক্ষণ যন্ত্রগুলোকে সাধারণত বলা হয় জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। ওকে, তার সাধারণ দেখো আমরা একটু সরল থেকে এখন জটিলের মধ্যে আসবো। আর এই অনুবীক্ষণ যন্ত্র আমি আশা করি অনেকেই দেখেছো। তারপরে আমি একটু দেখাচ্ছি, দেখো। আর আমি একটু প্রেজেন্টিং এ যাবো। প্রেজেন্টিং এ যাওয়ার পর প্রেজেন্টিং থেকে আমি একটা ডায়াগ্রাম নিয়ে আলোচনা করবো। প্লিজ খেয়াল করবো আমরা সবাই। প্রেজেন্টিং দেখতে পাচ্ছ? দেখো তো, একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমি এই ডায়াগ্রামটা সামনে রাখবো। সামনে রেখে আর আমার যে কার্সারটা আছে সেই কার্সার দিয়ে আমরা বিভিন্ন জিনিস একটু জাস্ট এই যন্ত্র সম্পর্কে তোমরা আলোচনা করবো, যে এই যন্ত্রটাকে কিভাবে তৈরি করা হয়েছে, কি কি থাকবে, কিভাবে ব্যবহার করব, সেই জিনিসগুলো জাস্ট একটু আলোচনা করবো। দেখো, এইটা হচ্ছে আমাদের মেইনলি জটিল অথবা যৌগিক। দেখো আমার দুটো ফোল্ডার আছে, একটা পিন করো, যেটা প্রেজেন্টিং করা আছে ওটাকে পিন করো, তাহলে দেখো তোমার স্ক্রিনে চলে আসবে। আমার নামে দুইটা দেওয়া আছে, তাই না স্যার? আদার্স এ গিয়ে সবার লাস্টেরটা পাইছি স্যার। পেয়েছো? পিন করেছো? জি স্যার। ওকে, দেখো জাস্ট সিম্পল ভাবে আমি আরেকটা কথা বলি। এখন যে জিনিসটা বুঝাবো অ্যাকচুয়ালি তোমার এক্সামে এটা আসবে না, বাট তোমাকে একটা জিনিস সুন্দরভাবে কনসেপ্টটা বোঝার জন্য যখন কোনো কোশ্চেন করবো আমরা, তবে ড্যাম শিওর এই জটিল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে 80% শিওর এই চ্যাপ্টারে ক্রিয়েটিভ কোশ্চেন হয়। এখন একটা কোশ্চেন পড়ে যে আমরা বুঝবো যে স্যার বস্তু কোনটা, অবজেক্ট কোনটা, কোনটা কি কাজ করবে, এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করবো। দেখো তাহলে আমার কার্সারটা একটু খেয়াল করবা। দেখো এখানে একটা লম্বা একটা টিউব থাকবে। প্রথমে এই টিউবের উপরে, টিউবের ভিতরে দুইটা লেন্স থাকে, একটা উপরে একটা লেন্স আর নিচে একটা লেন্স। উপরের যে লেন্স থাকে সেটাকে বলা হয় অভিনেত্র। প্লিজ শব্দগুলো একটু খেয়াল করবা। অভিনেত্র, অভিনেত্র যে লেন্সটা ব্যবহার করা হবে সেই লেন্সের সাধারণত যে আমরা ফোকাস দূরত্ব অথবা উন্মেষ এগুলো একটু বড় থাকে, এবং অভিনেত্রের উপর সাধারণত হচ্ছে চোখ থাকে। আমাদের চোখ দিয়ে দেখবো, আমরা যখন চোখ দিয়ে দেখবো যে অনুবীক্ষণ যন্ত্রে এই অভিনেত্র যে লেন্সটা আছে সেই লেন্সের সাধারণত উপরে থাকবে হলো আমাদের চোখটা। এখন এখানটা টিউব থাকবে, সেই টিউবের উপরে যে লেন্স থাকবে সেটাকে অভিনেত্র বলা হয়। নিচে একটা লেন্স ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় অভিলক্ষ। এখন এই অভিলক্ষের যে ইয়াটা, লেন্সের যে ক্ষমতাটা অথবা লেন্সের যে ফোকাস দূরত্ব তুলনামূলকভাবে অভিনেত্রের চেয়ে কম থাকে। প্লিজ আমাদের দুইটা শব্দের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটা অভিলক্ষ, একটা অভিনেত্র। অভিনেত্রটা হচ্ছে উপরেরটা, মানে যেখানে আমার চোখ দিয়ে দেখবো, আর অভিলক্ষ হলো লক্ষ্য বস্তুটা যেখানে থাকবে নিচে যে লেন্সটা ব্যবহার করব সেই লেন্সটাকে বলা হয় অভিলক্ষ। তাহলে আমরা দুটো শব্দ পেয়েছি, একটা অভিলক্ষ, একটা অভিনেত্র। আচ্ছা, এবং এই দুটো লেন্স এর মধ্যে কোনটা বেশি পাওয়ারফুল? যেটা অভিলক্ষ, যেটা বস্তুর নিকট থাকবে যে লেন্সটা, সেই লেন্সটা কম, মানে কম্পারেটিভলি কম ফোকাস দূরত্ব, যেহেতু বস্তুর কাছে থাকবে। আর অভিনেত্রটা যেহেতু বস্তু থেকে দূরে থাকবে, আলটিমেটলি তার পাওয়ার অথবা তার ফোকাস দূরত্ব এগুলো সাধারণত একটু বেশি থাকবে। আচ্ছা, এখন এইটা সাধারণত কি করা হয়, ডায়াফ্রাম, দেখো যে নিচে একটা একটা টেবিলের মতো আছে যেখানে বস্তুটা সাধারণত রাখা হয়, এটাকে বলা হয় ডায়াগ্রাম। এখন এই ডায়াগ্রামের এই বস্তুটা রাখা হয়, আর ডায়াগ্রামের নিচে মেইন মেকানিজমগুলো আমরা আলোচনা করি। এই ডায়াগ্রামের নিচে দেখো একটা দর্পণ আছে, এই যে একটা দর্পণ আছে, এই দর্পণটা বলা হয় অ্যাকচুয়ালি অবতল দর্পণ। একটা কোশ্চেন, স্যার অবতল দর্পণটা কি হয়? অবতল দর্পণ হচ্ছে একটা আলোর উৎস লাগে, এই আলোর উৎস থাকে, আলোটা সে রিসিভ করবে, আলোটা নেওয়ার পরে সে আলোটা এই এমন ভাবে অ্যাডজাস্ট করা হয়, এই যে আমাদের যে ডায়াগ্রাম থাকবে, যে টেবিল থাকবে, টেবিলের নিচ দিয়ে এই লাইটটা ফালানো হয়। যখন লাইটটা আসবে তখন ক্ষুদ্র বস্তুটাকে আমরা সুন্দর বা স্পষ্ট দেখার জন্য একটা আলো লাগে, সেই আলোটা কে দেয়? নিচে যে একটা দর্পণ থাকে
এই দর্পণটাকে আমরা ঘুরে ঘুরে অ্যাডজাস্ট করে লাইটের জন্য ওই বস্তুর উপরে পড়ে, এই জন্য দর্পণটা ব্যবহার করা হয়। মেইন ফাংশন অ্যাকচুয়ালি এইটুকু, বাকিটুকু তোমার ইনস্ট্রুমেন্ট মেশিন। এখন কোথায় স্ক্রু লাগাবো, স্ক্রু লাগাই হয়তো উপরে নিচে তুলবো অথবা সামনে পিছনে নেবো, সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নেবো যে কোন একটা ক্ষুদ্র বস্তুকে দেখার জন্য। একটু তাহলে আমরা একটু আবার বলি। স্যার তাহলে ওইখানে তো ডাইরেক্ট লাইটই ব্যবহার করতে পারতো। না, ডাইরেক্ট লাইট ব্যবহার করলে পরে ওই লাইট গুলো বেশি হবে। এখন এই লাইট যে বললাম না যে এই দর্পণটা ব্যবহার করা এমন ভাবে যে তোমার সুবিধা মতো তোমার যতটুকু বস্তুটা দেখার জন্য লাইট লাগবে ওইটাকে আমরা ঘুরে একটু দেবো, বেশি হয়ে গেলে পরে আবার একটু বাঁকা করে দেবো, লাইটের জন্য এদিক ওদিকে চলে যায়। এই জন্য এখানে একটা দর্পণ ব্যবহার করা হয়, দর্পণ হলো অবতল দর্পণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যন্ত্র সম্পর্কে একটু জানলে হবে যে ভবিষ্যতে ধরো আমাদের ল্যাবে, বায়োলজি ল্যাবে গেলেই তোমাকে এই অনুবীক্ষণ যন্ত্র দেওয়া হবে। এখন এই অনুবীক্ষণ যন্ত্র দিলে পর তুমি কি করবা, তোমাকে জাস্ট আমরা ব্যবহারটা দেখালাম। একটা হলো দুইটা শব্দ, একটা অভিনেত্র আর নিচেটা হলো অভিলক্ষ্য, এবং এর একই অক্ষ বরাবর থাকবে। এখানে একটা স্ক্রু থাকবে, যে স্ক্রুর মাধ্যমে স্ক্রু ঘুরালে এই টিউবের ভিতরে লেন্স দুটোকে কাছে বা দূরে সরানো যায়। আর এইখানে একটা নিচে একটা স্ক্রু থাকবে, এই স্ক্রু দিয়ে বস্তুর কাছে মানে টেবিল থেকে এদিকে ওদিকে মানে অনুবীক্ষণ যন্ত্রটাকে একটু এদিকে ওদিকে মুভ করা যায়। এটা হচ্ছে আমার জাস্ট যন্ত্রের কাজ। এই যন্ত্রের কাজটা অ্যাকচুয়ালি আমার খুব দরকার নেই। এখন আমরা যাচ্ছি মেইন একটা চিত্র। প্লিজ, এটা কিন্তু এক্সটার্নাল, আমরা বাহ্যিক ভাবে যে যন্ত্রটা দেখে চিন্তা করবো কিভাবে কাজ করবো। এরপরে দেখো আমরা একটা যাচ্ছি, এই চিত্রটা তোমাদের বই থেকেই নেওয়া, একটা সরাসরি বলে দিই, তোমাদের বুক থেকে চিত্রটা নেওয়া। এই চিত্রের সম্পর্কে আমি খুব সুন্দর একটা আইডিয়া দেবো এবং সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা প্লিজ। এইখানে কিন্তু আমার মেইন আমার ক্যালকুলেশন কিন্তু অ্যাকচুয়ালি এখানে এক্সামে যখন আসবে কোনো কিছু এইটা রিলেটেড করে একটা জিনিস আসবে। ওকে, দেখো আমরা একটা একটা পার্ট করে খেয়াল করি। আমরা বলেছিলাম দুইটা লেন্স ব্যবহার করব, একটা অভিলক্ষ্য একটা অভিনেত্র। অভিলক্ষ্য যে লেন্স ওটাকে বলা হয় ইংলিশে বলা হয় অবজেক্টিভ লেন্স। অবজেক্টিভ লেন্স মানে ও, এর জন্য ও দ্বারা এই অভিলক্ষ্য লেন্সটাকে আইডেন্টিফাই করা হয়েছে। আর এখানে ই আর একটা বড় লেন্স আছে, এটা ই কেন, এটাকে বলা হয় অভিনেত্র। আর অভিনেত্রের অ্যাকচুয়ালি ইংলিশ শব্দ হলো আইপিসেস, ই ওয়াই ই আইপিসেস। আইপিসেস মানে ই, এটা ওরাকে যদি আমরা বানান করে লিখতে যাই, এই জন্য সাধারণত এই লেন্সটাকে ই দ্বারা সূচিত করা হয়। তাহলে আমরা দেখো দুইটা শব্দ কিন্তু অলরেডি ওখান থেকে নিয়ে আসলাম, একটা হলো অভিলক্ষ্য, অভিলক্ষ্য ও, আর অভিনেত্র হচ্ছে ই। আজকে আমরা একটা একটা করে খেয়াল করি। প্রথমে চিন্তা করো একটা ক্ষুদ্র বস্তু, একেবারে শুরু থেকে আমি বাম দিকটা শুরু করবো। একটা ক্ষুদ্র বস্তু, সেটা হলো অতি ক্ষুদ্র বস্তু, সেটা হলো পি কিউ। এটা আমাদের অভিলক্ষ্য যে লেন্সটা আছে, এই লেন্সের ফোকাস দূরত্বের বাইরে অবস্থান করবে। একটু খেয়াল করি প্লিজ, আমার কথাগুলো পুরো দিতে বুঝবা। এখন কেন বাইরে যাচ্ছে আর কেন ভিতরে নিয়ে আসবো সেটা আমি এক্সপ্লেন করবো। বলা হচ্ছে এইখানে একটা লেন্স আছে, সেটা হলো অভিলক্ষ্য, প্রথম লেন্সটা, ছোট লেন্সটা। এই লেন্সের যে ফোকাস দূরত্ব থাকবে, প্রত্যেকটা লেন্সের একটা ফোকাস দূরত্ব আছে। এই ফোকাস দূরত্বকে আমরা এফ ও দ্বারা সূচিত করবো। দেখো লেখা আছে এফ ও। এই ফোকাস দূরত্বের বাইরে এই বস্তুটাকে আমি রেখে দেবো। এখন কেন বাইরে রাখবো, কারণ আমরা জানি উত্তর লেন্সের জন্য যদি কোনো বস্তুকে ফোকাল লেন্সের বাইরে রাখা হয় বা ফোকাল লেন্থের বাইরে রাখা হয়, তাহলে কি করা হবে, এখানে ওই বস্তুটার যে বিবর্ধন হবে, যে বিম্ব তৈরি হবে, প্রতিবিম্ব, সেটা বিবর্ধিত হবে, কোনো অসুবিধা নেই, এবং সেটা বাস্তব হবে এবং সেটা সোজা হবে। তিনটে শব্দ, একটা সোজা হবে, একটা বাস্তব হবে, আর একটা হলো বিবর্ধিত হবে। বাস্তব হতেই হবে, অ্যাকচুয়ালি বাস্তব করার জন্যই, কিন্তু বাস্তব মানে কি, যে এই লাইটগুলো সরাসরি এসে একটা বিম্ব তৈরি করবে। এর জন্য কিন্তু এই ফোকাস যে দূরত্ব, ফোকাস যে বিন্দু, এই বিন্দুর বাইরে কিন্তু বস্তুটাকে রাখা হয়। কন্ডিশন কিন্তু এই জায়গাটায় হবে। তাহলে এখানে একটা কি ছিল, অভিলক্ষ্য একটা লেন্স ছিল। এই লেন্সের যে ফোকাস দূরত্ব, সেই ফোকাস দূরত্বের জাস্ট বাইরে আমরা কি করলাম, একটা বস্তুকে রাখলাম। এই ক্ষুদ্র বস্তু রাখার কারণে এই বস্তু থেকে আলোক রশ্মিটা লেন্সের উপর আসবে, লেন্সের উপর এবং আলোক বিন্দু দিয়ে যাওয়ার পর দেখো P1Q1 এখানে একটা বিম্ব তৈরি করবে। প্লিজ একটু খেয়াল করো,
এখানে একটা বিম্ব তৈরি করবে। তাহলে আমরা ধরে নিচ্ছি P1Q1 হচ্ছে প্রতিবিম্ব। কার প্রতিবিম্ব? অতি ক্ষুদ্র বস্তু ছিল PQ, তার প্রতিবিম্ব। একটা স্টেপ শেষ। সবাই কি এটুকু বুঝতে পেরেছো? কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলো। তারপর আমরা এই ফিগারের ভিতরে সেকেন্ড পার্টে চলে যাবো। স্যার আরেকবার বলেন এটা। একটা মানে জিওমেট্রিক্যাল ভাবে চিন্তা করো, জাস্ট একটা মনে করো একটা জ্যামিতি পড়তেছে, এরকম ভাবে চিন্তা করো। দেখো এখানে একটা ওবি লক্ষ্য, আমরা একটা লেন্স ব্যবহার করেছিলাম, ওই যে আমরা যে যন্ত্রটা দেখালাম এটা ওবি লক্ষ্য। ওবি প্রত্যেকটা লেন্সের একটা ফোকাস দূরত্ব থাকবে। এই ফোকাস দূরত্বের জাস্ট বাইরে আমি একটা ক্ষুদ্র বস্তু PQ স্থাপন করব। এখন কেন বাইরে রাখা হয়? কারণ উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা এর আগে বেশ কিছুদিন আগে আমরা যখন ক্লাস নিই তখন দেখেছিলাম যে উত্তর লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্বের বাইরে যদি কোনো একটা বস্তু রাখা হয় তাহলে সেই বস্তুর যে প্রতিবিম্ব তৈরি করবে এবং সেটা বাস্তব হবে, সোজা হবে এবং বিবর্তিত হবে। ঠিক আছে, এই তিনটে শর্ত মেনে চলে। এই জন্য আমরা এই ফোকাস দূরত্বের বাইরে বস্তুটাকে রাখলাম। সহজভাবে চিন্তা করো যে এই বস্তু রাখলাম, এই বস্তুর প্রতিবিম্ব P1Q1 তৈরি করলো, এটুকাকে চিন্তা করো। একটু ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছি এ পর্যন্ত? জি স্যার। ওকে, এরপর দেখো জাস্ট সেকেন্ড স্টেপে এবার আরেকটা লেন্স আছে। ওই লেন্সের নাম কি? অভিনেত্র। অভিনেত্র আমরা বলেছিলাম যেহেতু বস্তু থেকে একটু দূরে হয়, চোখের কাছাকাছি হয়, আলটিমেটলি ওই লেন্সের ক্ষমতাটা একটু বেশি হবে, বা ফোকাস পয়েন্ট বলো, ফোকাস দূরত্ব বলো, একটু পাওয়ার বেশি থাকে। আচ্ছা, এবার দেখো আমরা জাস্ট মজার জিনিসটা খেয়াল করি। এই সময় ক্লাসে কি আসলো? ওকে, প্লিজ আমরা একটু খেয়াল করি। এরপর সেকেন্ড যে পার্টটা আসবে, সেকেন্ড পার্টটা দেখো জাস্ট এখন একটু বাদ দিয়ে দাও যে স্যার ওটা বাদ। এখন এই যে প্রতিবিম্ব তুমি তৈরি করেছিল প্রথম লেন্সটা দিয়ে, এই প্রতিবিম্বটাই এখন দ্বিতীয় লেন্সের জন্য বস্তু হিসেবে কাজ করবে। এইটা হচ্ছে আমার মেইন ফাংশন। তার মানে প্রথম লেন্স থেকে যে তুই প্রতিবিম্বটা তৈরি হলো P1Q1, এই P1Q1 হবে এখন দ্বিতীয় লেন্সের জন্য এটি হলো বস্তু। তার মানে একটা ক্ষুদ্র বস্তু কিন্তু তুমি অলরেডি বিবর্ধন করেছো, মানে একটু বড় করেছো। এখন এই বড় বস্তুটা এই লেন্সের বড় এই যে প্রতিবিম্ব তৈরি হয়েছিল, এই P1Q1 প্রতিবিম্বটাই অভিনেত্র লেন্সের জন্য বস্তু হিসেবে আমরা এখানে চিন্তা করব। একটু তার মানে একটা স্টেপ দেখো মোটামুটি পার হয়ে গেছে। এখন আমরা ওই যে একটা স্ক্রু বলেছিলাম যে স্ক্রু ঘুরে ঘুরে এই লেন্সের দূরত্ব বাড়ানো যায় বা কমানো যায়, ওটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব বা করতে হয়। এখানে এমন একটা কাজ করবে, দেখো এই লেন্সটাকে আমরা এমন ভাবে এদিক ওদিকে মুভ করে নিয়ে আসবো, আনতে আনতে তখন দেখবো যে এই প্রতিবিম্বটা এই লেন্সের যে ফোকাস বিন্দু ছিল FE, এটা অভিনেত্র যে লেন্সের যে ফোকাস পয়েন্ট, এই ফোকাস পয়েন্ট হলো FE। আমি লেন্সটাকে এত বেশি কাছে নিয়ে আসলাম ইচ্ছা করে, যাতে করে এই যে প্রতিবিম্বটা তৈরি হয়েছিল প্রথম লেন্সের জন্য, এই প্রতিবিম্বটা ফোকাস বিন্দুর ভিতরে আমি রাখবো। আগে ছিলাম বাইরে, এখন কিন্তু ভিতরে। দুটা শব্দ চিন্তা করবো। তাহলে আমরা আগে যখন চিন্তা করবো বাইরে রেখেছিলাম কেন? বাস্তব প্রতিবিম্ব তৈরি করার জন্য। আর এখন ফোকাস বিন্দু, দ্বিতীয় লেন্সের ফোকাস বিন্দুর ভিতরে আমি প্লেস করব এই P1Q1, যাতে করে আমরা একটা অবাস্তব, সোজা এবং বেশি বিবর্ধিত কোন একটি প্রতিবিম্ব তৈরি করতে পারি, জাস্ট এই জন্য। তাহলে দেখো এই P1Q1 থেকে আমি লেন্সটাকে এমন ভাবে নিয়ে আসবো, P1Q1 যে প্রতিবিম্বটি ছিল, এই প্রতিবিম্বটাই আমি এই লেন্সের জন্য এখন কি করবো, আমরা জাস্ট এখানে বস্তু হিসেবে কাজ করবে এবং সেটা ফোকাস বিন্দুর ভিতরে, আলোক বিন্দু এবং ফোকাস বিন্দু তার মাঝামাঝিতে আমি বস্তুটাকে প্লেস করবো। ওকে, গেল। এখান থেকে যে আলোকরশ্মিগুলো এদিকে ওদিকে যাবে, সে আলোকরশ্মিগুলো দেখো এই বরাবর একটা যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে চোখের দিকে। এখন যত দূরে যাবে এই আলোর তাদের যে দূরত্ব, সেই দূরত্ব তাদের মাঝখানে দূরত্বটা আরো বাড়তে থাকবে। তার মানে কখনোই তারা এই তিনটা আলোকরশ্মি কোন একটা বিন্দু মিলিত হবে না।
যেহেতু বিন্দুতে মিলিত হচ্ছে না, তার মানে বাস্তবে গিয়ে ওই P1Q1 যে বস্তু তুমি ইমাজিন করেছিলা বা তুমি কল্পনা করেছিলা, তার কোনো বাস্তব বিম্ব বা প্রতিবিম্ব তৈরি হবে না। এখন তাহলে কি করতে হবে বিম্ব তৈরি করতে জন্য? তখন এই আলোক রশ্মিগুলোকে কল্পনা করে আমরা পিছন দিকে বর্ধিত করবো। দেখো, এটাকে পিছন দিকে বর্ধিত করেছি, এটাকে পিছন দিকে বর্ধিত করেছি, আমরা এটাকে বর্ধিত করেছি। এই তিনটে বর্ধিত মানে পিছন দিকে বর্ধিত অংশগুলো P2 এখানে একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই যে P2, এবং এই P2 থেকে আমরা একটা লম্ব অঙ্কন করব কার উপরে? প্রধান অক্ষের উপরে। তাহলে কি পেলাম এখানে? P2Q2। অ্যাকচুয়ালি এই P2Q2 হচ্ছে দ্বিতীয় লেন্সের জন্য, দ্যাট মিন্স অভিনেত্র লেন্সের জন্য এইটা হচ্ছে আমার এখানে মেইনলি তার প্রতিবিম্ব। তাহলে বস্তুটা কোনটা ছিল দ্বিতীয় লেন্সের জন্য? P1Q1। আর তার যে প্রতিবিম্ব তৈরি হলো, প্রতিবিম্বটা হলো P2Q2। আলটিমেটলি আমরা যদি এখন পুরো জিনিসটা একবার একটু চিন্তা করি যে স্যার এই কাজটা কি হলো, তার কাজটা হলো তুমি একটা ক্ষুদ্র বস্তু নিয়েছিলে, দেখো P1Q1। বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন টেকনিক ব্যবহার করে, বিভিন্ন লেন্স ব্যবহার করে এই P1Q1 ক্ষুদ্র বস্তুটাকে কত বড় করে দেখি, দেখো P2Q2। ফাইনালি কিন্তু P1Q1 এই P2Q2 থেকে রূপান্তরিত হবে, বাট ভিতরে আমরা লেন্স দিয়ে বিভিন্ন ভাবে ভিতরে কিছু টেকনিক্যাল কাজ করব। এইটা হচ্ছে আমার মেইনলি যন্ত্রের বর্ণনা এবং একটা চিত্রের বর্ণনা। এখন আমরা এই যে সূত্রটা তৈরি করব, সেই সূত্র তৈরি করার জন্য আমরা এখন একটু বোর্ডে যাব। আচ্ছা, দ্বিতীয় স্টেপটা কি সবাই বুঝতে পেরেছো? বলো, যদি কারো কোথাও কোশ্চেন থাকে প্লিজ জিজ্ঞেস করো, তাছাড়া আমি বোর্ডে চলে যাব, ক্যালকুলেশন চলে যাবে। এখন একটু খেয়াল স্যার করো। এখানে ওই যে FE এইটা কি ওই যে দ্বিতীয় লেন্সের ফোকাস বিন্দু? FE মানে, হ্যাঁ রাইট, FE মানে কি? দেখো আমি একটু বলি, ইটা হচ্ছে আমরা অভিনেত্র বলেছি, তাই না? অভিনেত্রর ইংলিশটা হচ্ছে আইপিসেস। এই জন্য আমরা ই দ্বারা ওই লেন্সটাকে ব্যবহার সূচিত করেছিলাম। আর ওই লেন্সের যে ইয়ে থাকবে ফোকাস পয়েন্ট, এই ফোকাস পয়েন্টটা হচ্ছে আমরা FE। আর FOটা হচ্ছে ওই লেন্সের প্রথম লেন্সের জন্য। দেখো, ফোকাস বিন্দুর ভিতরে আমি কোন একটা বস্তু রাখবো, আর আমরা খুব ভালো করে জানি যে উত্তর লেন্সের ক্ষেত্রে ফোকাস বিন্দুর ভিতরে যদি কোনো বস্তু রাখো, সেই বস্তুটা কি হবে? বিবর্ধিত হবে, সোজা হবে এবং অবাস্তব হবে। দেখো, অবাস্তব করার পরে এই যে মেইন যে প্রতিবিম্বটা পেয়েছিলাম সেটা হলো P2Q2। তাহলে তুমি নিয়েছিলাম PQ, ছোট্ট একটা বস্তু নিয়েছিলাম। আমরা দুটো লেন্স ব্যবহার করে, আমরা বিভিন্ন টেকনিক ব্যবহার করে এই ক্ষুদ্র PQ বস্তুটাকে আমরা P2Q2 এত বড় করে আমরা দেখলাম। এখন বলো, আকার কোন কোশ্চেন প্লিজ? স্যার তাহলে তো আমরা বস্তুটা উল্টা দেখবো না? রাইট, অবভিয়াসলি, এবং সেটা উল্টা দেখবো। ঠিক আছে, যেহেতু এটা অবাস্তবকে সবসময় আমরা উল্টাই দেখবো। ঠিক আছে, তার মানে আমরা PQ যে বস্তুটা পাবো, ভেরি গুড, আমরা PQ বস্তুটা সেটাকে আমরা যদি বিবর্ধিত করি, এবং যেহেতু সে লাস্ট পর্যায়ে আমরা অভিনেত্রীতে যখন দেখব, তখন এই পাচ্ছি হলো P2Q2। এটা কিন্তু একটা উল্টা এবং অবাস্তব প্রতিবিম্ব, বাট বিবর্ধিত, বড় করে দেখা, ওর একটা ক্ষুদ্র জিনিসটাকে বড় করে দেখার জন্য সাধারণত আমরা এই জটিল অনুবীক্ষণ যন্ত্রের এই জটিল জিনিসটাকে আমরা একটু চিন্তা করলাম, একটু আলোচনা করলাম সহজভাবে কিভাবে বোঝানো যায়। আচ্ছা, তাহলে আমরা এখন একটু ক্যালকুলেশনে যাই যে স্যার ক্যালকুলেশন সমীকরণটা কিভাবে তৈরি করব। কারণ যে কোশ্চেন আছে, স্যার এটা কি ওই যে জটিল অনুবীক্ষণ যন্ত্রের এটা? হ্যাঁ, ওই জটিল অনুবীক্ষণ যন্ত্রের ভিতরে কি হবে সেইটার হচ্ছে মেকানিজম, এটা পড়ানো। স্যার তাহলে আমরা অনুবীক্ষণ যন্ত্রে তো সোজা দেখি না বস্তু। কোনটা? মানে অনুবীক্ষণ যন্ত্রে আমরা যখন কোনো কিছু যে দেখি তখন তো এটা সোজা দেখা যায় না। তোমার ভিতর যে একটা ইমেজ তৈরি হয়, তোমার চোখের মধ্যে যে রেটিনা ইমেজ তৈরি হয়, ওটা আবার সোজা করে দেয়, সোজার বাঁকাটাকে আবার সোজা করে দেয়। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, মানে ওইটা আবার আমাদের ইমেজের ফর্ম করে ব্রেনের মধ্যে, ওইটা আবার সোজা করে দেয়। বাট এর ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি অবাস্তব হবে এবং কি হবে? বিবর্ধিত হবে এবং উল্টো হবে। আচ্ছা, এখন আমরা প্রেজেন্টিংটা একটু অফ করতে চাচ্ছি প্লিজ। প্রেজেন্টিংটা আমার কাজ শেষ।
আচ্ছা আমরা এখন একটু বোর্ডে যাব, যে ছোট একটা ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশন আমরা খেয়াল করব। ওকে, প্রথমেই দেখো আমরা ওখানে দুইটা কি ধরেছিলাম, দুইটা লেন্স ব্যবহার করেছিলাম। দুইটা লেন্সের সমন্বয়ে যে একটা বড় আমরা ইয়ে পাবো, এই যে বিবর্তন পাবো, সেই বিবর্তনটা অ্যাকচুয়ালি কেমন হবে সেটা আমরা একটু দেখি। মেইনলি বিবর্তনটা m is equal to m সমান কি পাবো, m সমান একবার অবস্থা এখন ফাইনালি চূড়ান্ত ভাবে যে প্রতিবিম্বটা পেয়েছিলাম, আমরা কিভাবে চিন্তা করি স্যার, p2 q2 ডিভাইড বাই p q না দেখো একবার শেষ পর্যায়ে আমরা শুরু করেছিলাম pq বস্তু দিয়ে আর প্রতিবিম্ব পেয়েছিলাম হলো p2 q2 দিয়ে। তাহলে তার অ্যাকচুয়ালি আমরা এখন যদি মানে বিবর্তন বের করতে যাই, তাহলে বিবর্তন মানে হচ্ছে প্রতিবিম্ব ডিভাইডেড বাই বস্তু, আমরা মোটামুটি লিখেছি। এখন এই জায়গা থেকে আমরা যদি একটু টেকনিক্যালি কাজ করি দেখো, আর সেটা হলো p1 q1 ডিভাইড বাই pq ইনটু p2 q2 ডিভাইড বাই p1 q1। কিচ্ছু করিনি দেখো, আমি জাস্ট একটা ক্যালকুলেশন করেছি। কি করেছি, এখন যদি মনে মনে করে স্যার p1 q1 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 কেটে দাও, দেখো এটা চলে আসবে। এখন কোশ্চেন তাহলে আমরা এটা করলাম কেন, এটা সুবিধা হলো দেখো p1 q1 বাই pq এইটা হচ্ছে প্রথম লেন্সের বিবর্তন। প্রথম যে ক্ষুদ্র লেন্সটা ব্যবহার করেছিলাম এটাকে বলছিলাম অভিলক্ষ্য। এই অভিলক্ষ্য যে লেন্সটা ব্যবহার করেছিলাম সেই লেন্সের বিবর্তন দেখো পেয়েছি p1 q1 ডিভাইডেড বাই pq। কারণ প্রথম লেন্সের ক্ষেত্রে যে বিম্বটা পেয়েছিলাম সেই বিম্বটা ছিল হলো p1 q1, আর তখন যে বস্তু যে পেয়েছিলাম সেই বস্তু পেয়েছিলাম হলো pq। তাহলে এই যে আমরা প্রথম লেন্সের জন্য প্রতিবিম্ব মানে বিবর্তন, এরপর দ্বিতীয় লেন্সে যাও। দ্বিতীয় লেন্সের জন্য কি বলেছিলাম, p1 q1 কে আমরা বস্তু হিসেবে কল্পনা করেছিলাম, আর ওর চূড়ান্ত ভাবে আমরা যখন পেলাম ওই প্রতিবিম্বটা পেলাম সেটা p2 q2। তাহলে দ্বিতীয় লেন্সের যে বিবর্তন সেই বিবর্তন কি পাবো দেখো p2 q2 দ্যাট ইজ ফাইনালি যে বিম্বটা পেয়েছিলাম ডিভাইড বাই ওই বস্তু কাকে ধরেছিলাম p1 q1। তাহলে আমরা খুব সহজভাবে চিন্তা করতে পারি, তার মানে হলো m o ইনটু me, আমরা এটা চিন্তা করব। তাহলে ফাইনালি m ইকুয়াল টু দেখো m ইকুয়াল টু m o ইনটু me। এর মিনিংটা কি, মিনিংটা হচ্ছে এইটা হচ্ছে চূড়ান্ত বা দুইটা লেন্সের সমন্বয়ে যে বিবর্তনটা হবে সেই বিবর্তনটাকে ছোট হচ্ছে আমরা m। দুইটা লেন্সের সমন্বয়ে যে বিবর্তনটা হবে ফাইনালি সেটা হচ্ছে m। এখন এই ক্যাপিটাল M বড় হাতের M এর মানে হচ্ছে প্রথম লেন্সের মানে অভিলক্ষ্য যে লেন্সটা ছিল সেই লেন্সের জন্য বিবর্তন গুণন দ্বিতীয় যে আরেকটা লেন্স ব্যবহার করেছিলাম সেটা হলো অভিনেত্র, ওই লেন্সের জন্য যে বিবর্তন সেটা হচ্ছে ME। তাহলে MO এবং ME এই দুটো যদি গুণ করো তখন আমরা এই দুটো লেন্সের সমন্বয়ে যে বিবর্তনটা পেয়েছিলাম সেই বিবর্তনটা আমরা পেয়েছি সেটা হলো ক্যাপিটাল বড় হাতের M। বুঝতে পারছি সবাই? তারপর টেকনিকটা খেয়াল করো, আমরা কিন্তু শুরু করেছিলাম m দিয়ে, mটাকে অ্যাকচুয়ালি p2 q2 ডিভাইড বাই pq। এখন উপরে নিচে আমি কি করব p1 q1 নিয়ে আসলাম, নেওয়ার পর আমরা দুটো লেন্সকে আলাদা করে ফেললাম, এটা অভিলক্ষ্য আর এটা অভিনেত্র। তাহলে অভিলক্ষ্য এবং অভিনেত্র দুটো লেন্সের যে বিবর্তনটা পেলাম সেই বিবর্তন দুটো একটা mo একটা me দ্বারা আমরা সূচিত করলাম। ও মানে হচ্ছে অভিলক্ষ্য, যেটা অভিলক্ষ্য অবজেক্টিভ, আর ME দ্যাট ইজ দা এটা কি বিবর্ধন ম্যাগনিফিকেশন। কার ম্যাগনিফিকেশন, দ্বিতীয় লেন্সের জন্য। এই দ্বিতীয় লেন্সের নাম কি ছিল অভিনেত্র। এই অভিনেত্রর ইংলিশ শব্দটা ছিল হলো আইপিসেস, দ্যাটস ওয়াই এটা কি ME দ্বারা সূচিত করা হয়। এই যে আমরা জিনিসগুলো একটু খেয়াল করবো। ওকে, এইটা হচ্ছে আমার একটা মেইন সমীকরণ, একটু লিখে রাখো প্লিজ। এই লাস্ট লেখা আছে m equal to m not স্যার ই দিয়ে হলো আইথিসিস আর ও দিয়ে কি objective lens, objective। ওকে, O for objective lens, E for eyepiece lens। এই জন্য ME আর MO দ্বারা ডিপেন্ড করা হয়।
ওকে, তাহলে আমার লাস্টে এইটা লাগবে, কিন্তু তোমাদের বইতে ক্যালকুলেশন করে দেওয়া আছে, তারপরে আমরা আমাদের মধ্যে বোঝানোর চেষ্টা করি। প্লিজ খেয়াল করো, m equal to m naught into m naught মানে কি mo into me। আমরা এখন দেখো প্রত্যেকটা লেন্সের একটা সাধারণ সমীকরণ থাকে, বলতে পারবা কেউ সাধারণ সমীকরণটা কি অ্যাকচুয়ালি পুরো লেন্সের? স্যার 1/v plus 1/u equal 1/f। Very good. Yes. 1/v plus 1/u is equal to 1/f. এইটাকে বলা হয় কোন একটি লেন্সের সাধারণ সমীকরণ। দেখো আমার ক্লাসটা কিন্তু একটানা পড়ানো হচ্ছে, কারণ এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কোনো পার্ট নাই যে আমরা বিভিন্ন ভাবে একটু ভেঙে ভেঙে আবার কোশ্চেন করবো, জিজ্ঞেস করবো। একটা যন্ত্র নিয়ে ওই যন্ত্রের বিভিন্ন অংশ আলোচনা করলাম, সেই যন্ত্র কিভাবে কাজ করছে সেটা আমরা খেয়াল করলাম। এখন আমরা ওই যন্ত্রতে ফাইনালি যে সমীকরণটা ব্যবহার করে আমরা সাধারণত, তুমি বোর্ড কোশ্চেন দেখো, তোমাদের বিভিন্ন টেস্ট পেপার আছে, এই টেস্ট পেপার গুলো বোর্ড কোশ্চেন দেখে বারে দেখবে যে এই জটিল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ম্যাক্সিমাম টাইম এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়। সো প্লিজ এটা আমরা খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করি যে কোন সমীকরণটা ব্যবহার করে আমরা ম্যাথগুলো করবো, এই সমীকরণটা আমরা এখন তৈরি করি। তাহলে এন ইকুয়ালটা আমরা এটা পেলাম। ওকে, তাহলে প্রত্যেকটা লেন্সের জন্য আমরা যদি মনে করি যে একটা সাধারণ সমীকরণ, তাহলে প্রথমত ওবি লক্ষ্যের জন্য আমরা দুইটা লেন্স আলাদা করে ফেলবো। আমি লিখে দেব প্রথম, আমি এটা প্রথম কাজটা করব সেটা হলো ওবি লক্ষ্য। লক্ষ্য মানে অবজেক্ট, অবজেক্টিভ লেন্স। আপনি আমি লিখে রাখি যাতে করে আমার লোক মনে রাখতে পারে। প্রথম হলো ছোটটার জন্য, সেটা হচ্ছে 1/u(o) plus 1/v(o) is equal to 1/u(o). দেখো আমরা এইটাকে বলা হয় একটা লেন্সের সাধারণ সমীকরণ। প্রত্যেকটা লেন্সের একটা সাধারণ সমীকরণ আছে, এই সাধারণ সমীকরণ হলো 1/u plus 1/v is equal to 1/f। এখন আমরা যদি মনে করি স্যার ইউটা কি, ইউটা হলো কোন একটি লেন্সের যে আলোক কেন্দ্র থাকবে অথবা আলোক বিন্দু থাকবে, এই আলোক বিন্দু থেকে বস্তুর দূরত্ব পর্যন্ত যে থাকবে এই দূরত্বকে বলা হয় অ্যাকচুয়ালি কি ইউও। আর ভি ওটা কি আলোক বিন্দু থেকে ওই বস্তুর যে বিম্বটা তৈরি করবে এই বিম্বের দূরত্ব। তাহলে ইউটা হচ্ছে বস্তুর দূরত্ব, বিটা হচ্ছে বিম্বের দূরত্ব, আর এফ ওটা হচ্ছে ওই লেন্সের ফোকাস দূরত্ব। দেখো আমার তিনটে দূরত্ব কিন্তু অলরেডি নিয়েছি, একটা বস্তুর দূরত্ব, একটা বিম্বের দূরত্ব, আর একটা হলো ফোকাস দূরত্ব। এই তিনটে দূরত্ব দেখো আমরা একটা সমীকরণ তৈরি করতে হলে এটাকে বলা হয় সাধারণ সমীকরণ। বাট এর ভিতরে আমরা এখন কিছু টেকনিক কাজ করব, এটা আমার সুবিধার জন্য। সেটা হচ্ছে আমরা প্রত্যেকটাকে এটাকে এবং এইটাকে প্রত্যেকটাকে আমরা ভি ও দ্বারা গুণ করবো। দেখো এটাকে যদি ভি ও দ্বারা গুণ করে তাহলে উপরে ভি ও পাবে একটা, ভি ও বাই ইউ ও। এখানে যদি গুণ করে তাহলে কি হবে ভি ও বাই ভি ও ইজ ইকুয়াল টু ভি ও বাই এফ ও। এটা আমরা কি করলাম, আমরা যে ইয়েগুলো ছিল উপরে এই যে সমীকরণটা ছিল সেই সমীকরণের যতগুলো পদ ছিল, যতগুলো টার্ম ছিল প্রত্যেকটাকে উপরে আমরা ভি ও বসাই দিলাম। এখন মনে মনে ছিল স্যার এটা কেটে গেল, ওকে ডান কেটে গেল, থাকলো কি রাখবো, এটা থাকলো হচ্ছে ভি ও ডিভাইড বাই ইউ ও ইকুয়াল প্লাস 1 ইকুয়াল টু ভি ও বাই এফ। দেখো তো এই জায়গাটা কি বলা হয়, এই জায়গাটা আমরা কি বলতে পারি, আমরা এর আগে যে বিবর্ধন করেছিলাম অভিজ্ঞতা বলেছিল যে স্যার m equal to minus v by actually u। এটা কিন্তু বিবর্ধনের মেইন সমীকরণ ছিল এটা বিবর্ধন। এখন যেহেতু একটা মাইনাস সাইন ছিল, তো আজকে কিন্তু আমার এখানে কোনো মাইনাস সাইন আসে নাই। এই মাইনাস সাইন আনার জন্য আমি বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পাশে মাইনাস দিয়ে গুণ করব। এটা ফিজিক্স না, এটা জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন। আমরা এই পাশে মানে দুই পাশে মাইনাস সাইনে গুণ করব। কেন মাইনাস সাইনে গুণ করব, কারণ এই বিবর্ধনটাকে তৈরি করার জন্য। মাইনাস ভি ও বাই ইউ ও মাইনাস 1 মাইনাস
BO by F4। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি কি সমীকরণটা হয়ে গেছে। নেক্সট সমীকরণটা কি পাচ্ছি এটা, এই যে মাইনাস BO by UO, এটা মানে হচ্ছে আমরা M minus 1 is equal to minus BO by F4, so that M equal to minus শব্দ को পাশে নিয়ে যাও 1 minus এইটা লেখার পরে এটা বক্স সাইন দিয়ে একটা দুটো স্টার সাইন দিয়ে দিলাম। এই এতক্ষণ আমরা যা করলাম মোটামুটি একটা পর্যায়ে চলে আসলাম। ওকে, আমরা এই জায়গাটা একটু খেয়াল করে আমরা আবার আলোচনা করব। দেখো এইটা ছিল আমাদের প্রথম অভিলক্ষ যে লেন্সটা ছিল, সেই লেন্সের জন্য কি ছিল আমার এখানে অভিলক্ষ লেন্সের জন্য যে সাধারণ সমীকরণ, সেই সাধারণ সমীকরণটা দেখলাম। উপরে প্রত্যেকটাকে উপরে আমরা BO দ্বারা গুণ করলাম, কাটাকাটি করার পরে আমরা পেলাম এইটা। যেহেতু বিবর্ধনের ওখানে একটা মাইনাস সাইন লাগে, যার জন্য প্রত্যেকটা বাম পক্ষ এবং ডান পক্ষে মাইনাস দ্বারা গুণ করলাম। মাইনাস দ্বারা গুণ করার পরে দেখো মাইনাস BO by UO, এই যে BO by UO এইটাকে আমরা M দ্বারা নিয়োগ করব। স্যার এটা হলো M, তাহলে M minus 1 minus BO by F4, মাইনাস 1টাকে ওই পাশে নিয়ে যাও, প্লাস 1 হয়ে যাবে। এইটা হচ্ছে অভিলক্ষ যে লেন্সটা ছিল, এই অভিলক্ষ লেন্সের যে মেইন বিবর্ধন, সেই বিবর্ধনটা আমরা এটা পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমরা দেখব ঠিক একইভাবে। ওকে, তাহলে আমরা দেখব অনুরূপ ভাবে অভিনেত্রীর জন্য অভিনেত্রীর ক্ষেত্রে আমরা এই পুরো জটিল ক্যালকুলেশন আর করবো না, আমরা সরাসরি লিখে দেব, কোনো কিছু করবো না। যে M equal to 1 minus জাস্ট আমরা এখানে লিখবো VE divided by FE, এই সমীকরণটা আমরা সরাসরি লিখে দেব। কেন? কারণ আমরা এখানে অ্যাকচুয়ালি কি করব, যে M equal to 1 minus BO divided by FO, এটা যদি পেয়ে থাকি ঠিক একইভাবে যদি দ্বিতীয় লেন্সে কিছু সেই সাধারণ সমীকরণ ব্যবহার করে আমরা আবার গুণ করে বা সাইড চেঞ্জ করে করি, তাহলে পাবো হবে M equal to 1 minus BE divided by FE। এখন এই দুটো ইকুয়েশনকে পরে আমরা নেক্সট ক্লাসে করব। অ্যাকচুয়ালি এখানে আমরা লিখে দেব এইভাবেই। এখানে যতটুকু করেছি এই টপিকটা আমরা এখান থেকে লাস্ট আমরা শুরু করব। নেক্সট ডেতে শুরু করার পরে ফাইনালি এম এর মান বের করব, এবং এই নেক্সট ক্লাসে এইটা রিলেটেড আমি আরেকটা ম্যাথ সাথে করাবো, যাতে করে আমরা মোটামুটি বুঝতে পারি যে হ্যাঁ আমরা যেটা করলাম, যে সমীকরণটা তৈরি করেছি, এই সমীকরণটা ব্যবহার করে আমরা কোথায় কোথায় কিভাবে ম্যাথ করবো সেটা আমরা মোটামুটি দেখবো। প্লিজ আগে একটু লিভ করবে না, আমি একটা অ্যাটেন্ডেন্স শিট দিচ্ছি, অ্যাটেন্ডেন্স শিটটাকে ফিল আপ করে তারপরে লিভ করবো।